গুড মর্নিং স্টুডেন্টস, মার্টিন লুথার কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা অ্যাপিস্টেসিস সম্পর্কে বিস্তারিত শুরু করেছিলাম। সেটা হচ্ছে অ্যাপিস্টেসিস হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একটি জিন অন্য একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দান করে এবং তখন দেখা যায় যে সেই নন অ্যালিলিক জিনটা তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না এবং এই প্রক্রিয়াটার নামই হচ্ছে অ্যাপিস্টেসিস। তো অ্যাপিস্টেসিস প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য যে দুইটা জিন সরাসরি কাজ করে, সেক্ষেত্রে যেই জিনটা বৈশিষ্ট্য প্রকাশ করতে বাধা পায় তাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন, আর যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে বলা হয় অ্যাপিস্ট্যাটিক জিন। তো অ্যাপিস্টেসিস প্রক্রিয়াটি মূলত তোমাদের বইতে দুই ধরনের অ্যাপিস্টেসিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে প্রকট অ্যাপিস্টেসিস আর একটি হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। তো লাস্ট ক্লাসে আমরা মূলত প্রকট অ্যাপিস্টেসিস সম্পর্কে দেখেছিলাম, অনুপাতটা 13:3 হয়েছিল এবং সেক্ষেত্রে যে প্রকট অ্যাপিস্টেসিসের ক্ষেত্রে অনুপাতটা 13:3 হওয়ার অন্যতম কারণ ছিল একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেওয়ার ফলে এই অনুপাতটা 13:3 হয়ে গিয়েছিল। এবং সেক্ষেত্রে এই প্রকট অ্যাপিস্টেসিসটা প্রথম যারা আলোচনা করেছিলেন বা প্রমাণ করেছিলেন তাদের মধ্যে বেটসন এবং পানেটের নাম না নিলেই নয়। তাদের একটি পরীক্ষায় মূলত দেখা যায় যে সাদা লেঘর্ন গোষ্ঠীর যে মোরগ মুরগিতে রঙিন পালক সৃষ্টির জন্য দায়ী জিন থাকা সত্ত্বেও সেই জিনটা বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় অ্যাপিস্ট্যাটিক জিন আই উপস্থিতির জন্য। এবং অ্যাপিস্ট্যাটিক জিন আই যখন প্রকট অবস্থায় থাকে তখন কালার প্রকাশ করার জন্য যে প্রকট জিন সি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। এবং F1 জেনারেশনে যদিও সব সাদা হয়, বড় জিন যেটা বিগ সি সেটা বড় জিন আই উপস্থিতি হওয়ার জন্য বাধা পায় এবং এই আইটাই হচ্ছে প্রকট অ্যাপিস্ট্যাটিক জিন আর সিটা হচ্ছে প্রকট হাইপোস্ট্যাটিক জিন। তো এই ব্যাপারটা হচ্ছে মূলত প্রকট জিনটাকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। তারা উপস্থিত প্রকট জিন থাকলেও বৈশিষ্ট্যটা আর প্রকাশ পায় না বড় সি এর বৈশিষ্ট্যটি। তো F2 জেনারেশনে যে আমরা দেখি যে সেটা 13:3 অনুপাতে সাদা এবং রঙিন পালক বিশিষ্ট মোরগ মুরগির সৃষ্টি হয়। অর্থাৎ F1 জেনারেশনে কোনো চেঞ্জ সেরকম থাকে না, সেখানে জাস্ট অ্যাপিস্ট্যাটিক বৈশিষ্ট্যটাই দেখা যায়। তো F2 জেনারেশনে মেন্ডেলের যে সেকেন্ড ল, সেখানে স্বাভাবিকভাবেই গ্যামেটগুলাতে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রত্যেকটা ফ্যাক্টর বা জিনগুলা স্বতন্ত্রভাবে অ্যাসর্ট হবে, এটাই স্বাভাবিক ছিল। তো সেখানে দেখা যায় যে F2 জেনারেশনে এসে আমরা যে চেকার বোর্ডটা দেখি, এই চেকার বোর্ডে আমরা লাস্ট ক্লাস আলোচনা করেছিলাম যে দেখতে পেয়েছিলাম যে 13টি হচ্ছে সাদা বর্ণের যেই লেঘর্ন গোষ্ঠীর মোরগ মুরগি তৈরি হয় এবং 3টি মাত্র হচ্ছে রঙিন মোরগ মুরগির উৎপত্তি দেখা যায় F2 জেনারেশনে। তো এর ফলে আমরা বলতে পেরেছিলাম বা একটা সিদ্ধান্তে এসেছিলাম যে F1 জনুর মোরগ মুরগির মধ্যে ক্রস ঘটিয়ে যে F2 জনুতে সাদা এবং রঙিন উভয় ধরনের পাখিরই আবির্ভাব ঘটে এবং তাদের অনুপাত হয় 13:3। এবং চেকার বোর্ডে দেখানো যে সাদা এবং রঙিন পালকের জন্য যে দায়ী জিনসমূহের মধ্যে ক্রিয়া বিশ্লেষণ করে দেখা যায় যে আই জিনের উপস্থিতিটা বিগ সি অর্থাৎ বিগ আই এর উপস্থিতিটা বিগ সি জিন কর্তৃক রঙিন পালক প্রকাশে সবসময় বাধা দান করে এবং কেবলমাত্র আয়ের বিগ আয়ের অনুপস্থিতি যখন হবে তখনই শুধুমাত্র বিগ সি তার যে কালার এই বৈশিষ্ট্যটা প্রকাশ করতে পারবে। অর্থাৎ জিন বিগ আই বিশেষ ধরনের এক ধরনের হচ্ছে তার বৈশিষ্ট্য রয়েছে এবং তার একটা এনজাইম উৎপন্ন করে, যার ফলে এই বিগ সিটা তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় এবং সে হাইপোস্ট্যাটিক জিন হয়ে যায় এবং বিগ আইটা অ্যাপিস্ট্যাটিক জিন হয়ে যায় এবং পুরো প্রক্রিয়াটাই হচ্ছে মূলত প্রকট অ্যাপিস্টেসিস এটা প্রমাণিত করে। তো আজকে মূলত আমরা যেই টপিকটি পড়ব সেটা হচ্ছে আরেকটি অ্যাপিস্টেসিসের ঘটনা, সেটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস।
দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসে হচ্ছে মূলত দুইটা ভিন্ন লোকাসে অবস্থিত দুইটা প্রচ্ছন্ন অ্যালিল যখন বৈশিষ্ট্য প্রকাশ করার ক্ষেত্রে পরস্পরের অর্থাৎ একে অপরের প্রকট অ্যালিলটাকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। অর্থাৎ দুইটা প্রচ্ছন্ন জিনের উপস্থিতি যখন অন্য দুইটা প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস বলে। অর্থাৎ এক্ষেত্রে কেবলমাত্র হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রদর্শন করে। তো মানুষের সাধারণত জন্মগতভাবেই যারা হচ্ছে কথা বলতে পারে না অর্থাৎ বোবা, তারাই কিন্তু সাধারণত কানেও শোনে না, অর্থাৎ তারা কিন্তু মুখ এবং বধিরতা এই দুইটা বৈশিষ্ট্য একটা একটার সাথে অন্তরঙ্গভাবে জড়িত, এবং এইটা মূলত হয় হচ্ছে এই দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসের কারণে। দুইটা ভিন্ন লোকাসে উপস্থিত অ্যাপিস্টেটিক প্রচ্ছন্ন জিন এর জন্য সাধারণত তাই হয়, এবং এই দুইটা জিনের একটি যখন হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন অন্য প্রকট জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে বাধা পায়। অর্থাৎ দেখা যাচ্ছে যে দুইটা ভিন্ন লোকাসে উপস্থিত দুইটা প্রচ্ছন্ন জিন হচ্ছে অ্যাপিস্টেটিক জিন, আর যেই দুইটা জিন তাদের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না তারা হাইপোস্টেটিক জিন। তো এই দুইটা জিনের যখন দেখা যায় যে একটি যখন হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন অন্য প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় না, অর্থাৎ উল্লেখিত দুই জোড়া প্রচ্ছন্ন জিনের যে কোনো এক জোড়া থাকলে, অর্থাৎ এক জোড়া যদি প্রচ্ছন্ন হয় তাহলে অন্য জোড়ার প্রকট জিন থাকলেও সেই ব্যক্তিটা তখন জন্মগতভাবে মুখবধির হয়ে জন্মায়। তো এক্ষেত্রে দেখা যায় তাহলে কি হইতেছে যে জিন জোড় মানে এক জোড়া জিন প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, এক জোড়া প্রচ্ছন্ন জিন এক জোড়া বা একটা প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। এই কারণে এই ঘটনাটাকে বলা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস, অর্থাৎ দুইটা প্রচ্ছন্ন জিন সরাসরি অ্যাপিস্টেটিক ভূমিকায় অংশগ্রহণ করছে এবং এর জন্য অন্য প্রকট জিন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না, হাইপোস্টেটিক হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অনুপাতটা হয় 9:7, তো যেটা কিনা ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের সরাসরি ব্যতিক্রম। তো চলো এটা জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা একটি দেখি আমরা কিভাবে 9:7 হয়। মনে করি বিগ ডি হচ্ছে একটা প্রকট জিন যা সাধারণত হচ্ছে ডেপ থেকে ডি চলে এসেছে, এবং বিগ ই আরেকটি প্রকট জিন। তো আমরা যেহেতু এখানে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস পড়তেছি তাহলে আমরা বিগ ডি না নিয়ে স্মল ডি এবং স্মল ই দুইটা প্রচ্ছন্ন জিন ধরে নিয়েছি। অতএব আমরা দেখতে পাবো যে স্মল ডি যদি দুইটা থাকে হোমোজাইগাস অবস্থায় তখন ইটা বিগ ভার্সন থাকলেও অর্থাৎ বিগ ই এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। একইভাবে স্মল ই যদি কখনো থাকে, সেটা যদি দুইটা থাকে তখন করবে কি বিগ ডিকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। অর্থাৎ আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এই কন্ডিশনে বিগ ডি এটা যদি উপস্থিত থাকে তাহলে বিগ ই এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা পাবে, সেটা একটা হোক বা দুইটা হোক। একইভাবে স্মল ই এটা যদি উপস্থিত হয় তাহলে বিগ ডি একটা হোক বা দুইটা হোক এটার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। তাই আমরা বলতে পারি যে স্মল ডি বিগ ই এবং বিগ ডি স্মল ই এই দুই ধরনের জিনোটাইপধারী ব্যক্তি সবসময় মুখবধির হবে। কারণ হচ্ছে প্রথমটাতে এই দুইটা বিগ স্মল ডি এর উপস্থিতি অ্যাপিস্টেটিক ঘটনা ঘটাচ্ছে, পরেরটাতে দুইটা স্মল ই এই অ্যাপিস্টেসিস ঘটনাটি ঘটাচ্ছে। তো এক্ষেত্রে অ্যাপিস্টেটিক প্রচ্ছন্ন জিন স্মল ই ডি এবং স্মল ই হোমোজাইগাস অবস্থায় থাকার জন্যই এই প্রকট হোমোজাইগাস জিন বিগ ই প্রথমে বাধা পাচ্ছে, পরেরটাতে হচ্ছে বিগ ডি তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা পাচ্ছে এবং মুখ বধিরতা প্রকাশিত হচ্ছে। তো আমরা সাধারণত এই যে মুখ বধির দুইজন পুরুষ এবং স্ত্রীর মধ্যে যদি আমরা ক্রস করাই তাহলে আমরা জিনোটাইপিক ব্যাখ্যায় যেটা দেখি সেটা হচ্ছে
মুখবধির বিগ ডি এবং স্মল ই এবং স্মল ডি বিগ ই এখান থেকে যথাক্রমে যেই গ্যামেটটা আমরা পাবো সেটা হচ্ছে যথাক্রমে এটা থেকে যে গ্যামেটটা পাবো একটা বিগ ডি আসবে, একটা স্মল ই আসবে। এখান থেকে যে গ্যামেটটা পাবো সেটা হচ্ছে একটা স্মল ডি, একটা বিগ ই, এরকম গ্যামেট পাবো, যেটা এখানে দেখানো হয়েছে। এবং এই দুটার ক্রসের ফলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটি বিগ ডি, একটি স্মল ডি, বিগ ই এবং স্মল ই। এই জায়গায় কিন্তু কোনো দ্বৈত প্রচ্ছন্ন জিন নেই, অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় দুইটা স্মল ডি নেই, একইভাবে দুইটা স্মল ইও এখানে উপস্থিত নেই। তাই বলা যায় যে এখানে কেউ এই জিনোটাইপধারী যেই নতুন বংশধর আসবে সেখানে কোনো মুখ বধিরতা প্রকাশ পাবে না, অর্থাৎ সবাই এখানে স্বাভাবিক বাক শ্রবণক্ষম হবে। অর্থাৎ পিতা বা মুখ বধির, মাতা মুখ বধির হওয়া সত্ত্বেও এখানে যেই প্রজন্ম তৈরি হবে তাদের থেকে নতুন প্রজন্মে কোনো ধরনের মুখ বধিরতা প্রকাশিত হবে না। বাচ্চাগুলো সবাই স্বাভাবিক শ্রবণ এবং বাক এবং শ্রবণ ক্ষমতা সম্পন্ন হবে। তো তাদের মধ্যে আমি যখন আবার সেকেন্ড জেনারেশনে চলে যাব, অর্থাৎ এই F1-এ প্রাপ্ত যেই স্বাভাবিক বাক শ্রবণক্ষম যেই সন্তানরা আছে তারা যখন পরবর্তী প্রজন্মে সৃষ্টি করবে, অংশগ্রহণ করবে, তখন যেই F2 জেনারেশন আসবে, চলো আমরা সেটা দেখি। F1 জেনারেশনে যে স্বাভাবিক বাকশ্রবণক্ষম সন্তান পেলাম, তো তাদের মধ্যে যখন আমরা ক্রস করাবো তখন দেখা যাবে যে এই যেই বিগ ডি স্মল ডি, বিগ ই স্মল ই, এখান থেকে যেই গ্যামেটগুলো পাবো সেটা এই মেন্ডেলের সেকেন্ড ল অনুযায়ী আমরা জানি প্রত্যেকটা ফ্যাক্টর স্বতন্ত্রভাবে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রকাশ করবে এবং তারা দেখা যাবে যে F1 জেনারেশনে যেটা আমরা পেয়েছিলাম সেখানে পাশাপাশি অবস্থান করবে, কোনো সংমিশ্রিত হবে না, ধ্বংস হবে না, বিনষ্ট হবে না, নতুন বৈশিষ্ট্য আর চেঞ্জ আসবে না তাদের মধ্যে। মূলত F2 জেনারেশনে যখন গ্যামেট ফর্মেশন হবে তখন তারা স্বতন্ত্রভাবে ভিন্ন ভিন্ন গ্যামেটে চলে যাবে। তো এখানে বিগ ডি স্মল ডি, বিগ ই স্মল ই, এখান থেকে মূলত আমরা 4টা গ্যামেট পাবো। এখান থেকেও ঠিক 4টা গ্যামেট পাবো। তো একটি হচ্ছে বিগ ডি বিগ ই, আরেকটি হচ্ছে বিগ ডি স্মল ই, আরেকটি হচ্ছে স্মল ডি বিগ ই, আরেকটি হচ্ছে স্মল ডি স্মল ই। তো এরকম 4টি গ্যামেট পাবো মেল গ্যামেট, ঠিক সেম এরকম 4টি গ্যামেট পাবো ফিমেল গ্যামেট। তো এদের মধ্যে যখন ক্রস হয়, যেটা আমরা চেকার বোর্ডে দেখানো হয়েছে, আমি আগেই বলেছিলাম চেকার বোর্ডটা হচ্ছে একটি আয়তাকার বাক্স হবে এবং এখানে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট এভাবে পৃথক করা হবে। এদিকে পুং গ্যামেট, এদিকে সব স্ত্রী গ্যামেট লেখা হবে। তো এখানে আমরা 4টা গ্যামেটের নামই লিখে দিয়েছি। 4টা গ্যামেটের নাম মেল গ্যামেট এবং 4টা ফিমেল গ্যামেটের নাম এই সাইডে লেখা আছে। তো এদের মধ্যে যখন ক্রস হয় স্বাভাবিকভাবেই আমরা যখন দেখি যে বিগ ডি বিগ ই আর বিগ ডি বিগ ই এই দুইটা যখন মিলিত হয় তখন আমরা পাবো এরকম একটা কন্ডিশন পাবো যে বিগ ডি বিগ ই বিগ ই। এখানে কোনো দ্বৈত প্রচ্ছন্ন জিন নেই, দ্বৈত প্রচ্ছন্ন হোমোজাইগাস অবস্থায় কোনো জিন নেই। তার মানে এখানে বাচ্চাগুলো সবাই স্বাভাবিক হবে, কেউ মুখ বধির হবে না। এরপরে বিগ ডি বিগ ইটা যখন বিগ ডি স্মল ই এর সাথে ক্রস হবে তখন বিগ ডি বিগ ই এবং স্মল ই এই জিনোটাইপধারী যেই প্রজন্ম আসবে সেখানে সবাই স্বাভাবিক, কারণ এখানেও কোনো দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিক জিন নেই। এর পরবর্তীতে বিগ ডি বিগ ই এটার সাথে যখন স্মল ডি বিগ ই এর সাথে ক্রস হবে তখন আমরা পাবো বিগ ডি স্মল ডি বিগ ই, অর্থাৎ এখানেও কোনো দ্বৈত প্রচ্ছন্ন জিন নেই হোমোজাইগাস অবস্থায়, এ কারণে এটিও স্বাভাবিক। একইভাবে এখানে যখন আমরা স্মল ডি স্মল ই এর সাথে ক্রস এটা তখনও ঠিক সেম ঘটনা, এখানে কোনো হোমোজাইগাস অবস্থায় দুইটা প্রচ্ছন্ন জিন নেই, তাই এটাও স্বাভাবিক হবে।
এবার আমরা বিগ ডি স্মল ই ফিমেল গ্যামেটের সাথে 4টি পুং গ্যামেটের যখন আমরা ক্রস করাবো, তখন একমাত্র যেই বিগ ই দুইটা যখন প্রচ্ছন্ন অবস্থায় দেখব আমরা, এখানে অন্য কালার দিই তাহলে আরও স্পষ্ট হবে, এবং এই যে এখানেও ঠিক দুইটা স্মল ই পাচ্ছি হোমোজাইগাস অবস্থায়, অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় দুইটা প্রচ্ছন্ন জিন আমরা পাচ্ছি এই ক্ষেত্রে, এবং এই দুইটাই একটাতে হচ্ছে বিগ ডি স্মল ই, আরেকটি হচ্ছে বিগ ডি স্মল ই। এই দুইটাতে আমরা দুইটা হোমোজাইগাস অবস্থায় স্মল ই প্রচ্ছন্ন জিনের উপস্থিতি দেখতে পাচ্ছি, যারা কিনা বিগ ডিকে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে দিচ্ছে না। তাই এই যে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস ঘটনাটি এখানে দেখা যায়, এবং তারা এই দুইটা প্রজন্ম, অর্থাৎ প্রজন্মের এই দুইটা বৈশিষ্ট্যধারী যেই জিনোটাইপধারী যেই প্রজন্ম আসবে তারা হচ্ছে সবাই মুখ বধির হবে। বাকি যেই দুইটা আছে এখানে কিন্তু আমরা এখানে কোনো স্মল ই দুইটা প্রচ্ছন্ন অবস্থায়ও নেই, আবার স্মল ডিও দুইটা প্রচ্ছন্ন অবস্থায় নেই। তাই দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে কোনো তাদের বৈশিষ্ট্যের কোনো প্রচ্ছন্ন মানে অ্যাপিস্টেসিস কন্ডিশনের কোনো ঘটনা ঘটে না, তারা স্বাভাবিক হয়। এরপরে থার্ড যেটা স্মল ডি বিগ ই এর মধ্যে যখন ক্রস হয়, তখন একই ঘটনা আবার দেখা যায় যে দুইটা স্মল ডি এর উপস্থিতি, দুইটা স্মল ডি হোমোজাইগাস অবস্থায় যখন প্রচ্ছন্ন হচ্ছে, তখন আবার বিগ ইকে বৈশিষ্ট্য প্রকাশ করতে দিচ্ছে না, অর্থাৎ এই দুইটা জিনোটাইপধারী যেই প্রজন্ম আসবে তারা সবাই তখন মুখ বধির হয়ে যাচ্ছে। এবং বাকি দুইটা দেখা যাচ্ছে যে এখানে প্রচ্ছন্ন অবস্থায় দুইটা প্রচ্ছন্ন জিনের উপস্থিতি নেই হোমোজাইগাস অবস্থায়, তো এরা কিন্তু স্বাভাবিক হয়ে যাচ্ছে, এদের ক্ষেত্রে কোনো মুখ বধিরতা দেখা যাচ্ছে না। তো ফোর্থ যেই ফিমেল গ্যামেট স্মল ডি স্মল ই এর সাথে যখন 4টা যেই হোমোজাইগাস কন্ডিশনের যেই জিনগুলো দেখা যাচ্ছে, 4টা যেই মেল গ্যামেটের ক্রস দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে একটি মাত্র ঘটনায় দেখা যাচ্ছে যে এখানে কোনো প্রচ্ছন্ন অবস্থায় কোনো জিন নেই, প্রচ্ছন্ন অবস্থায় একটি মাত্র মানে হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় দুইটা প্রচ্ছন্ন জিনের উপস্থিতি নেই। এখানে একটি হচ্ছে স্মল ডি, একটি হচ্ছে স্মল ই, অর্থাৎ এটা হোমোজাইগাস না, এটা হ্যাটারোজাইগাস। অর্থাৎ যদি আমরা দেখতাম যে স্মল ডি অথবা স্মল ই এরকম কন্ডিশন যদি একত্রে আমরা উপস্থিতি দেখতাম, তাহলে আমরা সেখানে বলতাম মুখ বধির হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু এখানে যেহেতু আমরা দেখতেছি যে এখানের ঘটনাটা হচ্ছে একটা স্মল ডি একটা স্মল ই এর উপস্থিতি, এটা কিন্তু হোমোজাইগাস কন্ডিশন, এটা হ্যাটারোজাইগাস কন্ডিশন। এই কারণে এখানে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসটা দেখা যায় না, কারণ এটা হোমোজাইগাস অবস্থায় দুইটা প্রচ্ছন্ন জিনের উপস্থিতি যখন অন্য প্রকট জিনকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, তখনই দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস হবে। এখানে যেহেতু হোমোজাইগাস অবস্থায় নাই, তাই এই ঘটনাটা ঘটে হচ্ছে স্বাভাবিক প্রজন্ম জন্ম দেয় এই জিনোটাইপধারী যত প্রজন্ম রয়েছে। কিন্তু দেখা যায় যে বাকি যেই ঘটনাটা দেখা যায় 3টা, এই রকম একটি ঘটনা এখানে দেখা যায় যে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রথমটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটা বিগ ই এর উপস্থিতি, পরেরটার ক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটা প্রথমটাতে দেখা যাচ্ছে দুইটা স্মল ই এর উপস্থিতি, পরেরটাতে দেখা যাচ্ছে দুইটা স্মল ডি এর উপস্থিতি, এবং সবার লাস্টে যেটা এখানে বিগ স্মল ইও আছে দুইটা, স্মল ডিও আছে দুইটা, অর্থাৎ এখানে কোনো প্রকট জিনই নেই যাকে বাধা দিবে। তার মানে এই 3টার ক্ষেত্রে তখন মুখ বধিরতা দেখা যায়। তো সবার শেষে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রকট জিন তাদের বৈশিষ্ট্য প্রকাশ করবে আনটিল দুইটা প্রচ্ছন্ন হোমোজাইগাস জিনের উপস্থিতি সেখানে থাকে। তো
হোমোজাইগাস অবস্থায় দুটো প্রচ্ছন্ন জিন কোথায় কোথায় নাই সেটা আমরা যদি আইডেন্টিফাই করি, সেগুলোই হয়ে যাবে স্বাভাবিক, অর্থাৎ এই রোয়ের সবগুলো, এই রোয়ের সবগুলো, অর্থাৎ এই কলামের সবগুলো আর এই কলামের সবগুলো আর এই রোয়ের সবগুলোই হচ্ছে স্বাভাবিক। এরপরে আমরা যখন দেখব যে এখানে কোনো প্রচ্ছন্ন, দুইটা হোমোজাইগাস প্রচ্ছন্ন নেই, তার মানে এটা স্বাভাবিক। এখানেও কোনো দুইটা হোমোজাইগাস প্রচ্ছন্ন নেই, এটাও স্বাভাবিক। বাকি যেগুলো দেখতে পাচ্ছি সবগুলোতেই হয় বিগ ই দুইটা, স্মল ই দুইটা অথবা স্মল ডি দুইটা উপস্থিত দেখা যাচ্ছে, অর্থাৎ এরা হবে মুখ বধির। টোটাল আমরা তাহলে যদি কাউন্ট করি তাহলে দেখা যাবে যে 9টি সন্তান স্বাভাবিক বাকশ্রবণক্ষম এবং 7টি সন্তান মুখ বধির কন্ডিশনে থাকে। অর্থাৎ একজন মুখ বধির পুরুষের সাথে যদি একজন মুখ বধির মহিলার বিয়ে হয় তখন কিন্তু দেখা যায় যে সকল সন্তানই স্বাভাবিক বাকশ্রবণক্ষম হয়, কিন্তু পরবর্তী প্রজন্ম অর্থাৎ সেকেন্ড জেনারেশনে এসে, F2 জেনারেশনে এসে সেই প্রথম বংশের কিন্তু প্রথম যেই বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে। এবং মেন্ডেলের সেকেন্ড ল অনুযায়ী অনেক কিছু মিললেও লাস্টে এসে আমরা যে অনুপাতটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মেন্ডেলের সেকেন্ড ল, যেটা 9:3:3:1 যেটা হওয়ার কথা ছিল সেটা আর হয় না, এখানে হয়ে যায় তখন 9:7। অর্থাৎ এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের সম্পূর্ণ ব্যতিক্রম হিসেবেই গণ্য করা হয়। তো এই হচ্ছে মূলত মেন্ডেলের যে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হিসেবে অ্যাপিস্টেসিসের একটি অন্যতম প্রকার, যাকে আমরা দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস বলতেছি। তো আশা করি আজকের ক্লাসটি আমরা বুঝতে পেরেছি। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবে। তোমাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য নাম এবং রোলটি লিখতে ভুল করবে না। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো আগামী ক্লাস পর্যন্ত, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।